অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আবার আরেকটা রূপ। আপনারা জানেন, কোনোদিন গান, কোনোদিন বিভিন্ন আলোচনা নানা বিষয়ে, কোনোদিন কবিতা, কোনোদিন আবৃত্তি। আজ আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তিনি দীর্ঘদিন ধরে কবিতার জগতে পশ্চিমবঙ্গে একটি পরিচিত নাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার ব্যাপক পরিচিতি এবং আপনাদের অতি প্রিয় পরিচিত কবি, পরিচিত মুখ এবং অবশ্যই খুব গুণী। তার লেখার ধরন বা যখন তিনি কবিতা পড়বেন তখনই আপনারা তার কবিতা সম্পর্কে যেমন বুঝতে পারবেন, আর কবি হিসেবে তিনি যে হেলাফেলার কবি নন সেটিও আপনি উপলব্ধি করতে পারবেন। আর তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এর আগেও আজকের ভাবনায় অনুষ্ঠান করে গেছেন। আমরা তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে কবি রূপালী ঘোষ। নমস্কার। প্রথমেই চ্যানেল ভিশনকে জানাই আমার কৃতজ্ঞতা, কারণ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। শুভেচ্ছা জানাই তাপস নাগ মহাশয়কে, শুভেচ্ছা জানাই যারা আমার প্রোগ্রাম দেখছেন স্ক্রিনের বাইরে, তাদের প্রত্যেককে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করব। আচ্ছা, যাই হোক, প্রোগ্রাম তো শুরু হবে, তো কোন কবিতা দিয়ে হবে? আমরা এখন ভীষণ এক অস্বস্তির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। করোনা আমাদের একদম জীবন বিধ্বস্ত করে দিচ্ছে। আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারিনি। তা সেই অবস্থায় ঘরে বন্দি আমরা সবাই, সেই বন্দি অবস্থায় আমি কিছু কবিতা লিখেছি, সেইগুলো আপনাদের কাছে আমি শোনাচ্ছি। প্রথমে ঐশ্বরিক সুখ। মধ্যরাতের অন্ধকারে দেখি সারা আকাশে জ্বলজ্বল করছে নক্ষত্র, ঝাল লণ্ঠনের মতো। দেখি মহাবিশ্বের খোলা ছাদ, ছায়াপথ, ওই যে সপ্তর্ষিমণ্ডল, অনামিকা, অরুন্ধতী, ওদের সঙ্গে আমার বহু দিনের সখ্যতা। আমি এক মনে চেয়ে থাকি, হারিয়ে যাই জীবনের তীব্র গভীরতায়। ঘুমটায় ঢাকা রূপসী গ্রাম বাংলা, জ্বলছে তার হিরে নাকতালি। টুপটাপ করে ঝরে পড়ছে পাতা, রাতের বুকে জ্যোৎস্না মাখা এক ফালি চাঁদ মাদকতা আনে মনে। শ্রাবণের মেঘ উড়ে যায় বিরহীর কাছে, আকাশের নীলে জামদানি শাড়ি লাবণ্য উজাড় করে দেয়। এরাই আবার পৃথিবী, আবার ভালোবাসা। আমি ডুবে যাই কবিতার মুগ্ধতায়। পূব আকাশে আবিরের ছিটে সূর্যাস্তের শেষ আলোয় পাখিদের ঘরে ফেরা। দূরে মাঠ ভরা কাশফুল রামধনু স্বপ্ন দেখায়। পৌঁছে দেয় স্বর্গের দরজায়, প্রেম এসে চুপি চুপি সামনে দাঁড়ায়। আমার হাতে জ্যোৎস্না ফোটা ফুল গন্ধ ছড়ায়। দূরে দেখি তোমার রহস্যময় হাসি, হিম শান্তি প্রেম। ফিকে হয়ে আসা অন্ধকারে হেসে আসে বাউলের গান। মন পাখি তুই ঘর ছাড়া, এবার ঘরে ফিরে আয়। আমি অন্ধকারে দাঁড়িয়ে উপলব্ধি করি ঐশ্বরিক সুখ, উপলব্ধি করি ঈশ্বরকে। মন্দিরে মন্দিরে পবিত্র উচ্চারণ আমাকে হাত ধরে নিয়ে যায় স্বর্গের পথে। বাহ! তো প্রথম কবিতার মধ্যেই রূপালী ঘোষ যে জায়গাটায় আনতে পেরেছে, যে ঈশ্বর, প্রেম, ভালোবাসা সব একাকার হয়ে গেছে। আর
একটু আগে প্রথম কবিতা বলার আগে রূপালী ঘোষের কণ্ঠে যেটা এসেছিল যে করোনা একেবারে জীবনটা দুর্বিষহ করে দিয়েছে, এবং আমি এই করোনার মধ্যে যে কবিতাগুলো লিখেছি সেগুলোই পড়বো। আমার রূপালী ঘোষের কাছে একটাই প্রশ্ন, তাহলে করোনা অবশ্যই আপনাকে আপনার কিছু মানে যে ব্যাপারটা নিজের থেকে বেরিয়ে আসা, অর্থাৎ যেটাকে আমরা বলি যে এমন একটা পাওয়ার যে নিজস্বতা, মৌলিকত্ব, সেইটা তো বার করার সুযোগ করে দিয়েছে, এটা তো আর স্বীকার করতে পারবেন না। হ্যাঁ, আমি করোনা পিরিয়ডে প্রচুর লেখা আমার হাতে এসেছে বিভিন্ন ধরনের, যেমন নীল অস্থিরতা, এটা আমি লিখেছি যে চারপাশের ভয়ঙ্কর অবস্থা দেখে। তাহলে আমি আমার প্রশ্নটা যেখানে, তাহলে করোনাকে এইভাবে আপনি কিন্তু দোষ দিতে পারেন না। অর্থাৎ ঈশ্বর কিন্তু ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ বপন করে রেখেছেন, এই ধ্বংসের মধ্য দিয়ে কিন্তু আপনি সুন্দর কবিতা লিখেছেন, এই কথাটি বলতে চাইছি আমি। অস্বীকার করছেন কি? না না, অস্বীকার করছি না। তাহলে তবু আমি সেই ঈশ্বরকে সেখানে ধন্যবাদ দিন অন্তত। এবার পরের কবিতায় আসুন। শিরোনাম নীল অস্থিরতা। আমি এক ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আমার হৃদয় থেকে ভেসে আসছে এক মৌলিক নিষাদ, এক নিঃসঙ্গ অস্থিরতা, চাপা কান্নার দীর্ঘ নিঃশ্বাস। চেতনায় জ্বলে উঠেছে আজ বৈরী আগুন, হৃদয়ের হারানো ব্যথায়। হপার বিস্ময়ে ভাবনাগুলো থমকে আছে উন্মত্ত হাওয়ায়। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় গাঢ় মন খারাপ। আজ কোনো প্রশ্ন নয়, কোনো দোষারোপ নয়, ভুলে যাব হয়তো আমায়। সে যে বড় কঠিন সত্য, যেদিকে তাকাই দেখি অস্তিত্বকে টিকিয়ে রাখার তুমুল লড়াই। তুমিও বিকিয়ে দিচ্ছ যা কিছু তোমার ব্যক্তিগত, ঘাড় গুজে বসে আছে আজ প্রতিরোধ। তুমি বলেছিলে প্রতিবাদী নাকি বদলাবে পৃথিবী। দুপুর চেয়ে ফুরিয়ে এলো, জীবনের তীব্র টান আজ যে গভীরতর। আমি চেতনার রঙে তোমাকে আঁকতে বসেছিলাম। ইচ্ছে হতো গোধূলির আলোয় তোমাকে ছুঁয়ে দেখি। ক্লান্ত দীর্ঘ চরাচর, মৌন নির্বাসন, অর্থহীন শব্দগুলো আর্তনাদ করে শূন্য থেকে শূন্যতার নীল নিঃশ্বাসে। তবু কিছু বিশ্বাস আজও বেঁচে আছে। মনে হয় ঝর্ণার মতো দাঁড়িয়ে হাসছ তুমি। দূরে অরণ্যের ছবি ভেসে আসে, মনে শিহরণ জাগায়। তোমার শান্ত চোখে খুঁজি একটু আশ্রয়। অনেকদিন পরে বৃষ্টি এসেছে, আজ একটু ঘুমোতে চাই। না, আপনার এই কবিতা আপনার কাছে একটা প্রশ্ন, যে বিশ্বাস হারিয়েও কিন্তু বিশ্বাসকেই আপনি আঁকড়ে আছেন, মানে কবিতা সে কথাই বলছে। তা বিশ্বাস হারিয়ে যেমন বিশ্বাসকে আপনি আঁকড়ে রয়েছেন, আবার কবিতায় আপনি প্রতিবাদকেও টেনে এনেছেন। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় যে প্রতিবাদ কি সত্যি সত্যি আজকে হচ্ছে সমাজের আনাচে কানাচে, যত ঘটনা ঘটছে তাতে কি প্রতিবাদী চেহারা খুব একটা দেখতে পাচ্ছেন? আমি এই নিয়েও লেখা নিয়ে এসেছি আপনার কাছে। মানে আপনি কথায় বলতে চান না, আপনি লেখায় বলতে চান? বাহ, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তার আগে আমরা বন্দি অবস্থায় যে 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 জিনিসটা আমরা ফেস করছিলাম তার উপর একটা কবিতা বলি। আচ্ছা। তোর অপেক্ষায় থাকবো আমি, একঘেয়েমি বন্দি জীবন। ভাল লাগে না কিছুই এখন, ভাল লাগে না ঘরের শোভা। ইচ্ছে করে ছুটে পালাই, হারিয়ে যেতে ইচ্ছে করে। ঘর ভাঙলে ঘর জোড়া যায়, মন ভাঙলে হিসেব কোথায়। এক জীবনের জটিলতায় হারিয়ে গেছিস কোন সকালে। তোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকি রোজ বিকেলের অন্ধকারে। কখনো ঠিক হয় না দেখা, তবু তুই সঙ্গে থাকিস। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি নামে। আয়না ছুটে উড়িয়ে তুফান, নতুন করে বাঁচবো দুজন। মন্দ আমায় বলুক লোকে, তার জন্যে কি এসে যায়। তোর জন্যে সব ছেড়েছি, তুই যে আমার বদমেজাজি। মরা নদীর চোরাবালি, তুই যে আমার মাতাল হাওয়া। চোখের তারায় দুষ্টু হাসি, ইচ্ছে যেন ধূপের কাঠি। শান্ত ছিলাম, শান্ত আছি।
খাকারোদে সবটা খালি, প্রতীক্ষায় তাই প্রহরগুলি। তোর যে ভীষণ নীরবতা, আমার সে যে বৃষ্টিধারা, রাত নেমেছে আমার পাড়ায়, বুকের মধ্যে আগুন পাখি। তোকে খুব ইচ্ছে করে অসভ্যতা, বেঁচে থাকার এই যে আমেজ, ঘাসের উপর শিশির ফোঁটা। আমি যে তোর সৃষ্টি ছাড়া, হারিয়ে যাবার বিষণ্ণতা, শেষ টপে যে দাঁড়িয়ে আছি, ভাবনা তবু অবিক্ষত। তুই ছাড়া আজ বড্ড একা, হয়তো আবার আসবি কাছে, নতুন প্রেমে নতুন দেশে, হয়তো আবার আসবি কাছে, নতুন প্রেমে নতুন দেশে। বেশ ভালো। তবু একটা প্রশ্ন, আমি বরাবর একটু এরকম কথা বলি, হয়তো অনেকে আমাকে একটু ঠোঁটকাটা মানুষ বলে জানেন, বা যে তাপস নাগ তো কোনো রাগঢাক নেই কথাবার্তায়। আপনাকে আমি যেমন আপনাকে প্রতিবাদী কবি হিসেবেও আমি জানি, সমাজ সচেতন কবি, এবং আপনার এরকম বহু কবিতা আমি একসময় শুনেছি, পড়েছি আপনার বইয়ে। সেখানে আপনার যে প্রতিবাদী চেহারাটা, এই যদিও এই কবিতাটা ঠিক সেই অর্থে প্রতিবাদের আমি বলবো না, এটা অন্য এক প্রতিবাদ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা কবিতায় একটা শব্দ চয়ন করেছেন, ঘর ভাঙলে ঘর জোড়া যায়, মন ভাঙলে যাব কোথায়, এরকম ব্যাপারটা হিসেব কোথায়। তাহলে আজকে যখন যদি আমরা এবার সমাজের দিকে তাকাই, কারণ আমি ব্যক্তিগত তাপস নাগ, আমার সমস্ত সংস্কৃতি সারা জীবন কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য, সমাজ কেন্দ্রিক। হয়তো আমার কাছে এটা মনে হচ্ছে, আপনার নাও মনে হতে পারে। আমার মনে হচ্ছে এই যে আজকে ঘর ভাঙলে, ধরুন এই যে আজকে আমাদের সমাজের রাজনীতি, একটা দল থেকে একজন নেতা জিতে গিয়ে এক দলের হয়ে জিতে আরেক দলে যোগদান করছে, তারা ঘর জুটছেন, কিন্তু সত্যি কি সেটা মন জোড়া লাগে? বা মানুষের কাছে যারা ভোট চেয়ে নিয়ে এক দলের প্রতীকে জিতে আবার আরেক দলে গিয়ে পা বাড়াচ্ছেন, তখনও কি মনটা মানে, বা মানুষ কি তাদের সেই সম্মান বা শ্রদ্ধার চোখে দেখে? আপনার কাছে একটু এই ধরনের কথাও শুনতে চাই আমি। আসল কথা, আমরা যারা কবি বা লেখক, তারা তো সমাজের দর্পণ। আমরা চেষ্টা করি সমাজের দোষগুলোকে তুলে ধরতে। হয়তো পরিস্থিতির জন্য অনেক সময় অনেকে চেপে যান, তবু আমি কিছু কিছু লেখার চেষ্টা করি, কারণ আমার কিছু হারানোর ভয় নেই। যাদের হারানোর ভয় থাকে তারা হয়তো ঠিকভাবে সেইভাবে প্রজেক্ট করেন না তার কলমকে। যাই হোক, এই ধরনের কিছু শক্তিশালী কবিতা যদি আজকে সমাজের এই নীতিগুলো, যেগুলো আমাদের সাধারণ মানুষ কিন্তু সব দেখে শোনে, এবং যে সমস্ত আমরা যাদের উপর ভরসা করি, যাদের উপর নির্ভর করে গ্রামগঞ্জের গরিব মানুষগুলো এবং প্রতিটি মানুষ নির্ভর করে, তাদেরকে ভাষা জুগিয়েছেন একসময় আপনি। তাই আপনার কাছে যদি এই ধরনের কিছু কবিতা পাই, আমার অন্তত ভালো লাগবে একজন সমাজ সচেতন শিল্পী হিসেবে। আসল কথা, এই যে আমি একটা কবিতা লিখেছি সদ্য, যেটা হচ্ছে একদিকে ইয়াস আর একদিকে করোনা, এর মাঝখানে আমাদের জীবনযাত্রা যারা মানে বিধ্বস্ত হয়ে গেছে, সরকার পাগলের মতো করছেন, বিভিন্নভাবে প্রজেক্ট তৈরি করছেন, সেই সময় মিডিয়াতে দেখছি অনবরত সমালোচনা। তাই তার উপর দাঁড়িয়ে আমি একটা আমি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেও কিন্তু আমি একেবারে বিরাটভাবে সম্মান জানাচ্ছি না, এটা কিন্তু আমিও বলছি, মিডিয়াতে বসেই বলছি। বলুন। শিরোনাম আত্মদর্শন। আমি কিন্তু চেষ্টা করেছি এটা লেখার। কলমে ঝড় তুলে কি প্রমাণ করতে চাইছেন? আপনি খুব আদর্শবান, জনদরদি, সে আপনি ভাবতেই পারেন। আঙুলও তুলতে পারেন গণতান্ত্রিক দেশে, অধিকারও ছিনিয়ে আনতে পারেন, কারণ আপনি বুদ্ধিজীবী। কিন্তু আপনার হয়তো নজর পড়েনি সমাজের ক্ষয়িষ্ণু বিকলাঙ্গ সভ্যতার দিকে। এই যে লকডাউন চলছে, বিলাসিতার অখণ্ড অবসর, পরিবারকে নিয়ে দিব্যি খোশ মেজাজে কাটাচ্ছেন সবাই। আপনি কোনোদিন পাশের বাড়ির খবর রেখেছেন তারা কেমন আছেন? খোঁজ রেখেছেন আপনার বাড়ির সাফাই কর্মীদের, তাদের সংসার চলছে কেমন করে? বা আপনার আশেপাশে খেটে খাওয়া মানুষদের কথা, তারা বেঁচে আছে কিভাবে,
এই দুঃসময়, জানি আপনি খোঁজ নেননি, প্রয়োজনও বোধ করেননি, কারণ সেখানে আপনি ভীষণ ব্যক্তিগত। এই যে একের পর এক দুর্যোগ, আপনি আপনার সোফা ছেড়ে তাদের পাশে একদিনও গেছেন যাদের ঘর নেই, হাঁপড়ু নেই, এই মহাপ্রলয়ে সব হারিয়ে বসে আছে রাস্তায়, পায়ের নিচে জল আর মাথার উপর খোলা আকাশ, মানুষ নেই সেখানে, আছে শুধু চারপাশে বোবা কান্না আর হতাশার ভিড়। মনকে পরের গোলাম না বানিয়ে চলুন না সুন্দরবন অথবা নন্দীগ্রাম অথবা জঙ্গলমহলে। ভীষণ জোরে ধাক্কা খাবে আপনার কলম, লজ্জা পাবে আপনার মনুষ্যত্ব। এদের বেঁচে থাকার লড়াইটা যে শূন্য থেকে শুরু, আর যে ওরা কঠিন বাস্তব। একটু ভাবুন ওই অসহায় মুখগুলোর কথা, কান পেতে শুনুন ওদের বুক ভরা কান্নার আর্তনাদ। তাই কটা টাকা রিলিফ ফান্ডে ছুড়ে দিয়ে সহানুভূতি দেখাবেন না প্লিজ। রেশন ব্যবস্থাকে বলবে না ভিক্ষের দান, কারণ এই দুঃসময় সেই ভিক্ষের দানই ওদের মুখে জোটাচ্ছে দুবেলা ভাত। মুখে আনবেন না সরকারি উদাসীনতার কথা। সরকার কে? সারা দেশে আজ উঠছে টাকার খেলা, কে গোটাবে লাটাই? আপনার হাতেও তো সেই কলঙ্কের দাগ লাগা। তাই আঙুল না তুলে আত্মসমালোচনা করুন, নিজেকে মানুষ প্রমাণ করুন, কিছু করে দেখান। আজ আমরা কেউ জেগে নেই, আপনিও না, আমিও না। নগ্নতার অন্ধকারে ভেসে আসছে শুধু ধ্বংসের ছবি। কেন এত কথা এই দুঃসময়? একটু ভাবুন, এখনই তো ভাবার সময়। আঙুল তুললে নিজের দিকে তুলুন, এখন সময় নয় সমালোচনা করার। বাহ, ভালো কবিতা। তাহলে খোঁচায় কাজ হয়েছে। আচ্ছা, কিন্তু এবার প্রশ্ন একটা থেকে যায় যে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকে মানুষের সেবা করার জন্য আমরা যেগুলো দেখি ভেসে আসে, দেখা যায় মানুষকে যখন দান সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, তাদের বিপদে তাদের হাতে নানানবিধ খাদ্য সামগ্রী যা কিছু দেওয়া হচ্ছে, সঙ্গে ক্যামেরা রেডি থাকছে। অর্থাৎ আমি লোকে জানবে না এরকম নিশ্চুপে কোনো দান কি দেখছেন আজকাল? না না, দানের মধ্যে কি একটা প্রচার মিশে নেই? সব জায়গায় তো প্রচার রয়েছে। নিজেরে, ওই যে রবীন্দ্রনাথ লিখে দাঁড়ান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। রবীন্দ্রনাথ লিখেছেন। কিন্তু জানি না সবাই রবীন্দ্রনাথকে কতটা বোঝেন এরা যারা করেন। সঙ্গে ক্যামেরা থাকে কিন্তু একটা, চুপিসারে দান হচ্ছে না কিন্তু। আচ্ছা বলুন, আপনি কবি মানুষ, আমি আজকাল জানি না মানুষকে কতটা ভালোবেসে মানুষ কিছু করছে, কিন্তু একটা টাইমে তো আমরা দেখেছি আমাদের যারা মহাপুরুষ ছিলেন তারা তো মানুষের জন্য কিছু করেছেন। আমরা তো তাদের ধারক বাহক, আমাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা তো আছে। এই দায়বদ্ধতা কিন্তু আমরা কেউ পালন করি না আজকাল। আমরা সবাই চেষ্টা করি নিজেকে কি করে প্রজেক্ট করব। আপনি শক্তিশালী কবি, আমি ইচ্ছে করেই একটু খোঁচা দিয়ে মানে রুট বদলানোর চেষ্টা করলাম। আপনি আপনার ইচ্ছে মতো কবিতা বলুন, তাতে কোনো আপত্তি নেই। কারণ সবাই তো ঠিক এই ধরনের রাজনীতি ঘেঁষা কথা পছন্দ করে না। না না, অনেকেই রাজনীতি থেকে না না, আপনার যেটা ভালো লাগে অনেকেই তো অবশ্যই। সেদিনকেই আমি ওই বেনি মাধবের কবিতাটা, গানটা শুনছিলাম লোপাদিক গলায়। তা তখন হঠাৎ মনে হলো এই বেনি মাধব তো সবার জীবনেই আছে, তাকে নিয়ে একটা লিখি। যেমন হিদ মাজারে কবিতাটি শিরোনাম, তোমায় ফেলে কোথায় যাব বেনি মাধব, তোমার প্রতি মুহূর্তের নিঃসঙ্গ আলিঙ্গন আমাকে তিলকতমা করে রেখেছে অলকানন্দার বুকে। তরঙ্গ তোলে বৃষ্টি ঝরে বুকের মাঝে, খুঁজে পাই জীবন। তুমি যে আমার এক চিলতে আকাশ, নিস্তব্ধ সাগর, আজ যে উথাল পাতাল। তোমাকে ভুলি এমন সার্থকই হয়তো ছিল বৃষ্টি পড়ার আগে। অনেকটা পথ একলা একলা পেরিয়ে এসেছি আমি। এখান থেকে একা একা ফেরা আর সম্ভব নয়।
আমার চারপাশে ঘিরেছে আজ হতাশার কালো অন্ধকার। প্রতীক্ষার আর নেই কোনো প্রয়োজন। তাই তোমাকে দিয়ে যেতে চাই আমার সমস্ত খুশি, আমার বন্দি জীবন, আমার বৃষ্টি, আমার ভোরের সকাল, আমার সমস্ত শূন্যতা, আমার সমস্ত অহংকার সব তোমার কাছেই রাখলাম নয়তো জমা। চাইলে তুমি আরো আরো কিছু দিতে পারি, ভালোবাসা আর উদাসী মেঠো পথ। জীবনের গল্প কেমন কবিতা হয়ে উঠেছে দেখো। মন খারাপ আজ, মাঠ জুড়ে শুকতারা। মরতে হবে সবাই আমরা জানি, তাই সোনালি মোড়কে তুলে রাখি কিছু কথা। আকাশের কাছে এক ফালি চাঁদ আজ বড় ম্লান। ঘুম পাড়ানি গান শুনিনি বহুকাল। অযত্নে তাই ধুলে জমা ভালোবাসা বুকের মধ্যে অকারণে করে আনচান। তোমার জন্য নিজেকে ভেঙেছি বহুবার। তোমাকে ভালোবাসলাম বলে মাটি সরে গেল, তারা নিভে গেল, উদ্দাম হলো বহাকাল। আজ বহুদিন পরে বেণীমাধব, তুমি আর আমি মুখোমুখি বসে। তুমি কি জানো হাতের উপর হাত রাখা অত সহজ নয়। ভালোবাসার পাসওয়ার্ড আজ হারিয়ে ফেলেছি আমি, তাই আমার কলম রেখে গেলাম তোমার উদ্দেশ্যে। বাহ, তাহলে বেণী মাধবকে আপনি অনেকটা কাছাকাছি টেনে আনতে পেরেছেন। মানে কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হয়ে জয় না না, আমি সেলাই দিদিমণি হতে চাই। সেখানে আপনি বেণী মাধবের মানে ব্যাপারটা রূপ পরিবর্তন করে অন্য জায়গায় এনেছেন। যাক, ভালো, আপনার মৌলিক চিন্তা ভাবনা আপনি লিখেছেন, বলার কিছু নেই। আর এবার আমরা কিরকম কবিতায় যাব, কি ধরনের? আসল কথা, আমরা কবি তো, আমরা সবসময় নিজেকে একটা অস্পষ্ট অনুভূতির মধ্যে সবসময় রেখে দিই নিজেকে। তাই জন্য আমরা চলে যাই পাহাড়, নদী, অরণ্য। সাধারণের সঙ্গে আমাদের একটা সবসময় একটা ডিস্টেন্স থেকেই থাকে। আমরা যে চোখে সকাল দেখব। প্লেটো কি এই জন্যই বলেছিলেন যে কবিদের নির্বাসিত করা উচিত? হ্যাঁ, আমরা সবসময় একটা বিরহের গান গাই, নয়তো আমরা না, প্লেটোর কথাটা কি ঠিক ছিল? জানি না, আমার জানি না আমি কতটা কবি হয়ে উঠতে পেরেছি, চেষ্টা করছি। কবিতার শিরোনাম চলো না একদিন হারিয়ে যাই। চলো না একদিন হারিয়ে যাই, সমস্ত পথ হারিয়ে পৃথিবী যেখানে শুয়ে থাকে প্রকৃতির কোলে। শ্রাবণের বৃষ্টি ধারায় দিশেহারা মেঠো পথে বেজে চলে নুপুরের ঋণ ঋণ সুর। প্রতিটি ফোঁটায় ফোঁটায় জীবনের স্পন্দন। এই অঝোর বৃষ্টিতে মন চায় অরণ্য স্তব্ধতা। সেই যেখানে পাহাড়ের ভাজে ভাজে পাইনের সারি ইশারা করে আপন খেয়ালে। যেখানে ভালোবাসা হারিয়েছে পথ বৃষ্টির অঝোর ধারায়। গোধূলির আভায় ছুতে চায় মন চেতনার গাঢ় নীলে। থাকবে না কোনো সভ্যতার দায়। বৃষ্টির ভাষা শুনেছ কি তুমি গভীর রাতে? দেখেছ কি পিয়ালের বঞ্জুরে বর্ষার মাদকতা? তার গভীরতা যে আরো গাঢ় নীল। চলো না সেই স্তব্ধতায় খুঁজে ফিরি নিজেকে আবার। শ্রাবণ মেঘকে ভাসিয়ে দেবে পালকের চিঠি। রোমাঞ্চিত বিদ্যুৎ জাগিয়ে তুলবে আলিঙ্গন। মুগ্ধতায় ছুঁয়ে থাকবে আশ্রয় আঙুল। এই বৃষ্টি ভেজা দিনে মন চায় ছুতে অদৃশ্য কুহলিকার নরম দুহাত। যেখানে খেলা করে প্রেমের অলৌকিক ভাষা। সমস্ত বিকেলে গেছে এই ভাঙাচোরা অগোছালো জীবনেও রং উপচে পড়ে কখনো কখনো। টের পাই পলাশের ফিকে রং। মরুঝড় জীবনের ভাঁজে ভাঁজে, তবু জীবনে বসত করে প্রেম। খুঁজে বেড়ায় পাহাড়, নদী, অরণ্য। সে যে চায় গাঢ়তর ছায়া। চলো না একদিন হারিয়ে যাই চেনা মুখ শহর ছাড়িয়ে। দূরে বহু দূরে বৃষ্টি স্নাত সন্ধ্যায় আপন খেয়ালে। আরেকটা কবিতায় যাই, আমাদের সময় তো খুব কম।
আপনার পছন্দ মতো আরেকটা কবিতা বলুন, ওটা দিয়ে আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাব। আচ্ছা, একটা ছোট্ট কবিতা করি। আচ্ছা। ভুলে যাও তাকে, এক বুক কান্না নিয়ে কেন দাঁড়িয়ে থাকো ছাদে একা একা? কাকে খোঁজো আকাশের দিকে চেয়ে, যে ফিরবে না তার জন্য কেন কষ্ট পাচ্ছ তুমি? সবাই কি সব কিছু পায় বলো? ভালোবাসার আঘাত কি কাউকে বোঝাতে আছে? কেন ভুলতে পারছো না তাকে? তুমি তো ভালোই ছিলে নিজেকে নিয়ে একা। কেন না জেনে না বুঝে ঝাঁপ দিলে তার বুকে, পাথরের বুকে খোদাই করলে তার নাম? আজ অভিমানে চোখ লাল। তুমি কি জানো যে প্রেম দান করে তার থাকে বিশাল হৃদয়ে? কার জন্য কাঁদছো একা একা অন্ধকারে? সে যে নিঃস্ব, তার কি আছে তোমার মতো এত বড় হৃদয়? শুধু শুধু কষ্ট পাচ্ছ তুমি। আমিও তো দেখো কত বছর দেখিনি তাকে, পরন্ত রোদে খুঁজেছি তাকে বহুবার। ক্ষত বিক্ষত হৃদয়ে জীবনকে করেছি উদাসীন। সময় চলে গেছে, তবু আসেনি ফিরে সে কোনো দিন। প্রতীক্ষায় কেটে গেছে কত কত রাত। ভুলে যাও তাকে, কেন শুধু শুধু কষ্ট দিচ্ছ নিজেকে? এক বুক কান্না নিয়ে অন্ধকারে কেন অনন্ত প্রতীক্ষা? বোঝাই যাচ্ছে সমাজ সচেতন কবি রূপালী ঘোষ, যে কবিকে আমি জানি। আজকে কবি একটু প্রেমের কবিতার দিকে বেশি ঝুঁকেছেন। তা যাই হোক, কবিদের তো আমরা বলি কবি ছাড়া জয় বৃথা, আর কবিদের নিজস্ব চিন্তা ভাবনাকে আটকানোরও কোনো প্রয়োজন থাকা উচিত না, নয়। আসল কথা আমি কেন প্রেমের কবিতা নিয়ে এসেছি, বেশিরভাগ লোক এখন না ওই সমাজে নিজেরা ভালো থাকবে এমন সংকীর্ণতা এসে গেছে লকডাউনে 2 বছর থাকার ফলে। তারা এখন আর সেরকম কিছু সমাজ সচেতনতার দিকে শুনতে চায়ও না, দেখতেও চায় না। তারপরে তারা কি শুধু প্রেমই করে যাবে? তারা কি মানে অন্য ধরনের তারা কি কবিতা এখন শুনতে তো চায়। আজকে যে আর্থসামাজিক পরিকাঠামো, মানুষ খেতে পাচ্ছে না, জীবন যন্ত্রণা, সেটা এক শ্রেণীর অসংখ্য, লোকের। এক শ্রেণী নয়, অসংখ্য ভারতবর্ষের আনাচে কানাচে গেলে দেখা যাবে মানুষ কি দুর্বিষহ অবস্থার মধ্যে জীবন কাটাচ্ছে। হ্যাঁ, যদি অবশ্য থাক যে আজকে আপনি যখন স্থির করে এসছেন আপনি ওটাতেই থাকুন, কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে যেটা জরুরি। আচ্ছা, যদি আপনাকে সময় দেন তাহলে আমি একটা ওই রকম ধরনের করি। আচ্ছা, করুন। মৃত্যুর কাছে যদি জিতে যায় শিরোনাম। এত অসহায় নিজেকে ভাবিনি কোনোদিন ভাবিনি আসবে এই দুঃস্বপ্নের রাত। চারপাশে শুধু জ্বলছে চিতার আগুন, জীবন যেন মৃত্যুর অপেক্ষায়। লাশের উপর দিয়ে হাঁটছে সারা ভুবন গাম। এ কোন মহাপ্রলয়ের মুখোমুখি তুমি আমি আজ। আর কত প্রাণ তুমি চাও হে ঈশ্বর, আর কত প্রাণ দিলে শান্ত হবে এ মহাপ্রলয়ের আর্তনাদ। ঘরে ভাবতেই কর্মহীন ছন্দহীন জীবন, মুহূর্তগুলো ঝরে পড়ছে রক্তাক্ত মাটিতে। চারপাশে শুধু হাহাকার, মানুষের আরতি। কোথাও প্রাণ নেই, আছে শুধু হিংসার হানাহানি। এখনো তো যুদ্ধ হয়নি শেষ, চারপাশে শুধু লাশের ধ্বংসস্তূপ। তবু কেন হিংসায় উন্মত্ত চারিধার? বোধেরা আজ জেগে আছে সারা রাত। তুমিও কি আজ মৃত্যুর কাছে অসহায়? ভালোবাসো তুমি? একবার বলে যাও, এই উত্তাল সমুদ্র কেমন করে হব পার? আমরা হয়তো হারিয়েছি কত প্রিয় মুখ, হয়তো আরো কত হারাবো আগামীতে। হয়তো একাই হাঁটবো ক্লান্তি মাখানো পায়ে। তবু তো বেঁচে আছি আজ আমরা কজন। রয়েছে গোপনে আজও ফেরারি মন। হারায়নি তো জীবনের সব গান। ভাঙা বুকে বেঁচে আছে প্রেম, আছে ভালোবাসা। দুঃখ আছে, মৃত্যু আছে জানি। একদিন ঠিক কেটে যাবে এই দুঃসহ রাত। থেমে যাবে দেখো ধ্বংসের সব রেশ। মৃত্যুর কাছে যদি জিতে যাই, আবার হাঁটবো দুজনে স্পর্শের অনুভবে। হাতে হাত দিয়ে বলবো যত না বলা কথা। প্রকৃতির কোলে রাখবো সেদিন মাথা। ভালোবাসো তুমি, পাশে আছো জানি। অসীমের মধ্যে খুঁজে নেব পথ চলা।
যদি বেঁচে থাকি আমরা দুজন, দিগন্তে ছড়িয়ে দেব শুধু ভালোবাসা। গড়ব আবার নতুন পৃথিবী, দেখো তুমি শুধু পাশে থেকো চিরসখা। অনেক কথা বলার ছিল, বলা হলো না মোটেই। সকল কথা রইল জমা, জমা রইল ঠোঁটেই। এত সুন্দর কবিতার পর আর আমার কিছু বলার নেই। আর রূপালী ঘোষকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু আবার বলে যাচ্ছি, আগামীকাল ঠিক সকাল 7:30 আপনারা দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।